দুষ্টুমি করবে না মায়াবতী। বলি মায়ার গলায় মুখ ডুবিয়ে নিজের ক্লান্ত দূর করতে ব্যস্ত। মায়া বুঝলো রাজ কিছুই জানাবে না, কিন্তু মায়াও কম না। তার মন্ত্রীকে কেউ আঘাত করলে সে ছেড়ে দিবে না, খোঁজ নিবে যে এই কাজ কে করেছে। আপাতত রাজের সাথে মত্ত হয়ে থাকে। পরদিন আদ্র এসেছে, সেই সাথে এসেছে বীরজারা। সবাইকে দেখে পরিবারের সকলে এক জায়গায় আড্ডা দিচ্ছে। সবাইকে দেখে পরিবারের সকলে এক জায়গায় আড্ডা দিচ্ছে। এক সময়ে শাহানা পারভিন মুখ খুলেন। আমরা কিন্তু মিষ্টিমুখ করার ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি। সবাই ভ্রুকুটি করে তাকায়। শাহানা পারভিন এবার রাজিয়ার দিকে তাকিয়ে বলেন। ছেলের হয়ে সুখবর দিবে না নাকি? রাজিয়া বলে উঠে। আমি একা কেন দাদি হবার খবর দিব? তুমিও তো এক প্রকার দাদি হতে চলেছ। সবাই বুঝে নিল। রাজ এসে বীরকে জড়িয়ে ধরে বলে। বেশ শালা, কংগ্রাচুলেশনস। আমি মামা প্লাস চাচা হব। রুদ্র হেসে দিয়ে বলে। তোমার ব্রো এক বাচ্চা থেকে দুরকম ডাক শোনা ভাগ্য হয়েছে। পলয়ের মামাও তুমি, পলয়ের চাচাও তুমি, আবার পলয়ের আঙ্কেলও তুমি। অন্যদিক থেকে হিসাব করলে পলয়ের ফুফাও তুমি, কারণ কাজিন ক্রস বিয়ে হয়েছে যে। এখন বীর ব্রোর বাচ্চা মামাও তুমি, চাচাও তুমি। সবাই একত্রে বলে উঠে। ব্যাপারটা তো খেয়াল করে দেখিনি। রাজ বলে উঠে। হ্যাঁ, তারপর তোদের থেকেও হব। তোদের এক একটা বাচ্চা আমাকে একবার চাচা বলে ডাকবে, আমার মামাও বলে ডাকবে। মাহমুদ সর্দার বলে উঠেন। সব যখন হয়ে যাচ্ছ, শ্বশুর ডাকটাও এদিক ওদিক থেকেই শোনার ব্যবস্থা করে নিও। এটা তো তোমার নাতিরাই ঠিক করবে বাবা। যদি ওদের আলাদা কোনো চয়েস না থাকে, আমরা ভাই বোন এক একজনের বাচ্চার সাথে এক একজনের বিয়ের ব্যবস্থা করব। রুদ্র এবার রাজের পাশে বসে বলে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে। আমাদের বাবাদের মতো আমরাও কিন্তু ভাই বোন থেকে বেআই বেইন হব। আহান সর্দার এবার সকলের উদ্দেশ্যে বলেন। এবার আমি কিছু বলি। হ্যাঁ বলো মেজো বাবা। আমার হতচ্ছাড়া বড় পুত্র তো এখনো বিয়ের সময়ই পাচ্ছে না। বলি কি, আমি দাদা ডাক শুনে মরতে পারবো তো, নাকি আশায় আশায় নিরাশ হতে হবে? আদ্র আর চোখে সিয়ার দিকে তাকালো। সিয়া কোনো ভাব প্রকাশ করেনি এবার। নীরব আছে শুধু আদ্র কি জানে এটা জানার জন্য। যতই হিয়া বুঝিয়ে বলুক, সিয়ার মন তো চায় আদ্রকে নিয়ে একটু সময় কাটাতে। বারবার আশাহত হতে ভালো লাগে না তার, এটাও তো বুঝতে হবে। আদ্র দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকালো। সবাই শুকনো দৃষ্টি দিয়ে দেখছে তাকে। আদ্র ভ্রুকুটি করে বলে। রুদ্র শুকনো দৃষ্টি রেখেই বলে। আমার জন্য দুটো ভাবি আনবে নাকি? আমি পালিয়ে গিয়ে বিয়ে করে আসবো। হিয়ার প্রশ্নে রুদ্র বলে। যাকে বিয়ে করবো সে। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকান। মৃদু হেসে বলে। এই জীবনে আমি একা না, আরো ব্যক্তি আছে, বউহিনা ভুগছে। দ্রুত বিদায় করো বোন দুটাকে। আমি বললেই কি হবে? বোনের জামাইগুলো তো নিয়ে যায় না। রুদ্র বলে ওঠে। তুলে নিয়ে বিয়ে করব, তাহলে কিন্তু মরার আগে বিয়েটা করবই। জামাইগুলো বলবে না ব্রো, বলো ওই একটা ব্যক্তির কথা যার জন্য আমার বিয়েটা হচ্ছে না। আহান সর্দার হতাশ হয়ে মাহমুদ সর্দারের পাশে বসে বলেন। আমার ভাগ্যটা হয়েছে আরেক। বড় ছেলে বিয়ে করতে গিয়ে কেরিয়ার জন্য ডেট পিছায়, ছোট ছেলে বিয়ে করার জন্য সারাদিন লাফায়। রুদ্র বলে ওঠে। আমার আলাদা কোনো কেরিয়ার নেই বাবা, তাই বিয়েটাকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছি। মুখে লাগাম দেও। পাশে যে একটা আছে তাকে দেখতে পাচ্ছ না? সাদা পাঞ্জাবি পরে দেশ রক্ষা করা আমার হতচ্ছাড়া এসব ট্রেনিং দেয় ভাইদের। মাহমুদ সর্দার এসব বলাতে রাজ চোখ বড় বড় করে বলে। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই যে লাগামহীন কথাবার্তার জন্য একটা স্কুল খুলবো। তোমরাই তোমাদের ছেলেদের সঠিক সময় বিয়ে দিতে জানো না, তাই অবলা ছেলেরা মুখ খুলে লাগামহীন হয়ে যায়। আহান সর্দার এবার আদ্রকে ধমক দিয়ে বলেন। এবার কি বিয়েটা করে তোমার ভাইকে উদ্ধার করবে, নাকি আবার কোনো কাজে বিদেশে যেতে হবে? আদ্র সবার কথা চুপচাপ শুনে যাচ্ছে। আসলে তারও দোষ আছে। বিয়ে ঝুলিয়ে রাখার দরকার কি? সিয়ার দিকে চেয়ে তো এসব করা। এগুলো তো কেউ বুঝবে না। সিয়ার পরীক্ষা ছিল, এই সময়ে বিয়ের কথা ভাবলে মেয়েটার পরীক্ষা দেওয়া হতো, কিন্তু ভালোভাবে পরীক্ষা দেওয়া হতো না। তাই তো সুযোগ বুঝে আদ্র নিজেও বাইরে গেল, যেন সিয়ার পরীক্ষা ভালো হয় আর নিজের নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা হয়। আদ্র কিছু বলতে নেবে সিয়া বলে। তোমরা রুদ্র ভাইয়ের বিয়েটা আগে দাও। সমাজের দিকে তাকানোর তো মানে নেই। মন্ত্রীর বাড়িতে কে কী করলো এগুলো এমনিতেও মানুষ কান পেতে সারা জীবন থাকবে। রুদ্র ভাইকে এত আটকানোর দরকার নেই। আমাদের ব্যাপারটা পরে দেখলেও চলবে। সিয়ার কথা শুনে সবাই আদ্রকে দেখছে, বিশেষ করে মায়া আর রাজ।
দুজনের চোখ আছে আদ্রের দিকে। আদ্র গলা ছাড়া দিয়ে বলে, আগের বার তো এসেছিলাম বিয়ের জন্য, কিন্তু পারিবারিক একটা ঝামেলার জন্যই তো আমাদের পিছিয়ে যেতে হলো। ভাগ্যক্রমে বীরের বিয়ে হয়, কিন্তু ওটাও কিন্তু ছিল একটা ট্রমা। আমি নির্ভেজাল জীবন কাটাতে চাই, তাই ওই সময় বিয়েটা করতে না করি। এখন শিয়ার পরীক্ষা ছিল, আমার নিজেরও নতুন টেকনোলজি সম্পর্কে জানা ছিল বলে ডেট পিছিয়ে দেওয়া। কিন্তু সব যখন মিটিয়েছেই, এবার আমি আর ডেট পিছাবো না। তোমরা যত দ্রুত সম্ভব বিয়ের ডেট ঠিক করো। সবাই হাত তালি দিয়ে বলে। তাহলে আমরা দ্রুতই বিয়ের কাজ শেষ করে নিই। এর মধ্যেই মিষ্টি আসে বাসায়। রাজিয়া বলে। মায়া একটা মিষ্টি নিয়ে জারাকে খাইয়ে দিয়ে বলে, কনগ্রাচুলেশন। জারাও এক কামড় নিয়ে মায়াকে অন্যদিক দিয়ে খাইয়ে দেয়। মিষ্টি খাওয়ার পরেই মায়া করেই কেমন নড়ে চড়ে উঠে, ওয়াক করতেই দৌড় দেয়। সবাই অবাক হয়ে তাকায়। মালিনী দৌড়ে গেল, বাকিরা নিচেই আছে। কিছুক্ষণ পর নিচে এসে বলে, আমাদের মনে হয় আবারও খুশির খবর আসতে চলেছে। খানবাড়ির সুখবর আর সর্দার বাড়ির সুখবর একসাথে আসতে চলেছে। ডাক্তার ডাকো তোমরা। সবাই রাজের দিকে তাকিয়ে হাততালি দেয়। সেকেন্ড টাইম কংগ্রাচুলেশন ব্রো। রুদ্র বলে দেয়। মৌ দেখলো সবার সাথে সাথে প্রলয় হাততালি দিচ্ছে। পিয়াসের উদ্দেশ্যে বলে, আমাদের ছেলেটা খুব কত খুশি দেখো। পিয়াস প্রলয়কে দেখে হাসলো। সবাই মিষ্টি মুখ করে, কিন্তু রাজ বিড়বিড় করে বলে, আমার কপালে কেন এমন হয়, কিক দিতে পারি না, গোল হয়ে যায়। আশ্রমে এসেছে সর্দার পরিবার ও খান পরিবারের সদস্য। এটা মায়ার নানার তৈরি আশ্রম। দেশ যুদ্ধের পর মায়ার নানা ব্যবসায়িক দিকে উন্নত হলেই তিনি চেয়েছিলেন দেশের অনাথ ব্যক্তিদের ঢাল হয়ে দাঁড়াবেন। নিজের গার্মেন্টস যেটা শিবচরে, ওটা তখন খুব নাম করা ছিল। সেখান থেকে বিভিন্ন গ্রামে তাঁতের শাড়ি সাপ্লাই করা হতো। দেশের 1 নাম্বার পজিশনে ছিল গার্মেন্টস, যার কারণে টাকা পয়সার অভাব হয় না। লোকটা টাকার অপব্যবহার করতেন না। নিজেদের জীবনে চলার ব্যবস্থা করে বাকিটা ইনভেস্ট করেন আশ্রমে। সেই থেকেই শাহানা পারভিনও পরে মায়ার দেখাশোনা করে। মায়ার নানার ওই গার্মেন্টস ছিল বলেই মায়া সেখান থেকে আরো 2টো আলাদা নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছে। সাথে বীরের মতো ভাইয়ের অবদান অনেক। বলতে গেলে রাজ ও বীর মিলেই মায়ার ঢাল। সবাই গাড়ি থেকে নামতেই বাচ্চারা ছুটে আসে, এসে মায়াকে জড়িয়ে ধরে। সবাই খুশি হয়। এই 10 বিঘা জমির উপর আশ্রমটির অর্ধেক স্থানে এতিম শিশুদের জন্য, অর্ধেক বৃদ্ধ বাবা মায়ের জন্য। পিছনের গাড়ি থেকে মিষ্টির প্যাকেট, ফলের ঝুড়ি নামছে এক এক করে। সবাই সেগুলো ভিতরে নিয়ে যাচ্ছে। মন্ত্রীও তার পরিবার এসেছে বলে এলাহি কায়দায় আয়োজন করা হয়েছে। বাবুর্চির রান্নার ঘ্রাণ ভেসে আসছে। রোস্টের ঘ্রাণ সবাই উপভোগ করলেও সহ্য করতে পারল না মায়া ও জারা। দুজনেই নাকে হাত দেয়। জারা একটু ওয়াক করে উঠতেই বীর জারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি পান করো। জারা পানি পান করা শেষ করলেই সকলের মাঝে জারাকে কোলে নিয়ে দ্রুত ভিতরে চলে গেল, যেন এতগুলো রাস্তা জুড়ে খাবারের গন্ধে আরো অসুস্থ না হয়। প্রেগনেন্সিতে সবার শরীরের অবস্থা এক হয় না। মায়া যদিও একটু সুস্থ থাকতে পারে, জারা যেন চেষ্টা করলেও পারে না। বীর জারাকে নিয়ে যেতে থাকলে জারা বলে, পরোয়া করি না আমি। বউকে সুস্থ রাখার জন্য যদি লোকের চোখে খারাপ হয়ে যাওয়া হয়, তবে আমি খারাপই থাকবো। ডোন্ট বি শাই জানেমান, ইটস অনলি আওয়ার লাইফ। জারা মৃদু হেসে বীরের গম্ভীর মুখের দিকে তাকায়। রাজ মায়ের দিকে চেয়ে থাকে। মায়া পাশ ফিরে রাজের দিকে তাকালে দেখে চোখ পাকিয়ে বলে, খবরদার না, আমি সুস্থ আছি। একটু অসুস্থ হলেই পারতে। রাজ মৃদু হেসে বলে। চলো ভেতরে। প্রলয় আছে সিয়ার কোলে, আর মেহেরাজ আছে হিয়ার কোলে। ফুপু হবার পর থেকেই সিয়া আর হিয়া কোল পাল্টাপাল্টি করেই দিন পার করে। ওদের বিয়ে আর 2 দিন পর। কেনাকাটা শেষ, শুধু তারিখটা আসার অপেক্ষা। ভিতরে ঢুকতেই সবাই দেখতে পায় মায়ার নানার ছবি বড় করে দেওয়ালে টাঙানো হয়েছে। মাহমুদ সর্দার সেই ছবি দেখে বলেন, মহান ব্যক্তিদের সবসময় সম্মানের সাথে দেখা হয়। একজন আদর্শ লোকের পরিচয় দেওয়া, আজ উনি মারা গিয়েও সম্মান পাচ্ছেন। ওনার সম্মানার্থে দেয়ালে ওনার মস্ত বড় ছবিটা টাঙানো। এর থেকে আর কী বা চাওয়ার থাকে? তুমি চাইলে ভবিষ্যতে তোমার ছবিটাও টাঙানো যাবে বাবা। রাজের কথা শুনে মাহমুদ সর্দার চোখ বড় বড় করে বলেন, অতঃছাড়া তুমি আমার মৃত্যু কামনা করো? আমি কখন তোমার মৃত্যুর কামনা করলাম? আমি শুধু বললাম এমনটা সম্ভব হবে যদি তুমি চাও। মাহমুদ সর্দার আরো কিছু বলতে নিবেন, মালিনী খান হাত চেপে ধরে বলেন, ছেলের সাথে পাগলামো করো কেন? সিনকেট না করে চুপচাপ চলো আমার সাথে। আমি সিন ক্রিয়েট করছি? এইমাত্র চেঁচালো কে শুনি? এখন কথা না বাড়িয়ে চলো, লোকে হাসাহাসি করবে। বেচারি মাহমুদ সর্দারের ব্যাপারটা কেউ বুঝলো না।
সবসময় তাকে জনেই পছানো হয়, হোক সন্তান বা হোক বউ, যে পারে তাকেই যেন হারিয়ে দিবে। নিজেদের স্থানে বসে মাহমুদ সর্দার দুই মেয়ের দিকে তাকালেন। সিয়া আর হিয়া এখনো দুই ভাতিজা নিয়ে খেলছে, পাশেই তাদের হবু বরেরা আছে। মাহমুদ সর্দার আশ্রমের হেড কর্মীকে বলেন, সামনেই আমার মেয়েদের বিয়ে, বিয়ের জন্য আশেপাশের সবাইকে দাওয়াত দেওয়া হবে, কিন্তু ওদের ইচ্ছা এই আশ্রমের মাঝেই বিয়েটা স্মৃতি করে রাখতে। এর আগে কয়েকবার আসাতে দুই মেয়ের মনেই পরিবেশটা বেশি ভালো লেগেছে। আমরা চাই এই আশ্রমের মধ্যে ধুমধাম আয়োজন করতে। আমার বৌমা মায়ার ভাষ্যমতে আপনাদের সুযোগ সুবিধা দেখে তারপর যা আয়োজন করা হবে ও রাজি। আমরা মায়ের সিদ্ধান্তে খুশি। আপনারা কি চান? সবাই খুশিতে নেচে ওঠে। বিয়ের অনুষ্ঠান মানে ভালো ভালো মজার খাবার পাবে। বাচ্চারা চিল্লিয়ে সম্মতি দেয়, সাথে বৃদ্ধ কয়েকজন বলেন। বাচ্চারা তো খুশিতে লাফিয়ে ওঠে। রান্না শেষ করে বাবুর্চি খাবারের ডেক নিয়ে অন্যদিকে রাখে। আদ্র এবার সিয়ার দিকে চেয়ে বলে, তুমি খুশি তো প্রেয়সী? সিয়া ঠোঁট চেপে হেসে আদ্রর দিকে তাকালো। প্রলয়কে সবার মতো দেখিয়ে কি বলে, আমরাও বিয়ে 2 মাসের মধ্যে বেবি নেব, নাকি একটু দেরি করে? সিয়া লজ্জায় চুপ করে ঠোঁট কামড়ায়। আদ্র বাধা দিতে বলে, ঠোঁট কামড়াবে না, আর তো মাত্র কিছুদিন, এরপর ঠোঁটের মালিক হব আমি। তাই এটাকে সেভ রাখো, যত অক্ষত করার প্রয়োজন হবে তার জন্য আমাকে পাবে। সিয়া মাথা উঁচিয়ে আদ্রকে দেখে কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলতে নিলে আদ্র হেসে দিয়ে বলে, বোকা প্রেয়সী আমার, একটুকুতেই নার্ভাস হয়ে যায়, আবার ডাক্তার হবে। সিয়া চুপচাপ প্রলয়ের দিকে ফিরল। ছেলেটা ঘুমিয়ে গেছে। মৌকে দেখিয়ে বলে, পোলাই ঘুমিয়ে গেছে ভাবি। মৌ আফসোস করে বলে, ছেলেটাও হয়েছে বাবার মতো, সারাদিন ঘুমায়। এত শান্ত স্বভাবের ছেলে তো আমি চাইনি। একটু দুষ্টু হবে, সারাদিন হোক, আমাকে একটু তো বিরক্ত করবে। আমার মতো মনেই হয় না আমি কারো বউ, কারো মা। হিয়া চোখ বড় বড় করে বলে। মাহমুদ সর্দার এবার রাজের দিকে একবার দেখে আক্রোশ মিটিয়ে বলেন, বাপটা কেমন দেখতে হবে না? যেমন বাপ তেমন ছেলে। আমার বাপটাও কি এমন ছিল বাবা? হতচ্ছাড়া আমিই তোর বাপ। ও, আমি তো ভুলেই গেছি। মায়া চোখ রাঙিয়ে বলে, মন্ত্রীমশাই, আসলে বাবা ঠিক বলেছে, আমার মেহেরাজ আমার মতো একদমই হয়নি। ওর সাথে দুষ্টুমি না করলে ও ওইটুকু পা দিয়ে লাথি দেয়। যেই ওর সাথে একটু খেলতে হবে, গল্প করতে হবে, অমনি লাফিয়ে লাফিয়ে হাসবে। বীর দাঁত খিচে বলে, যদি খেতে না চাও আমার লাথি, তাহলে বন্ধ করো। যারা মুখ ভেঙচি দিয়ে সামনে তাকালো। আজ অনেকদিন পর বীরকে রাগিয়ে দিল। একটু ভেবে বলে। বীরের চাহনি দেখে যারা বাকিটা বলেনি। রাজিয়া বলে ওঠে, মা তুমিও? যারা এবার রাজিয়ার বাম বাহুতে মাথা রেখে বলে। দুজনের ভালোবাসা দেখে চুপ হয়ে গেল বীর। আজ এখানে মায়া ও যারার জন্য সবার আশা। এত ঝড় ঝামেলার পর সুখবর পাওয়া গেল। হ্যাঁ, প্রলয় ও মেহেরাজ সুখবর ছিল, কিন্তু ওই সময় আনন্দ ফুর্তি করার পরিবেশ ছিল না। নিজেদের কর্মজীবন, আবার সাথে শত্রুর আক্রমণ, সব মিটিয়ে আজ ওরা একটা ছুটির দিন বের করে। যদিও দুজনে শাহী খাবার খেতে পারবে না, তাও দুজন পোয়াতি মেয়ের জন্য আজ খাবারের আয়োজন। মেহেরাজের সময়ও চেয়েছিল আশ্রমের লোকেরা, তখন না করে দেয় মায়া। বিভান খানের কুনজর থেকে বাঁচানোর জন্য ওরা না জেনেই মন খারাপ করে। এবার নিজেদের থেকে আসলো সবাই। মায়া ওর জারার সামনে সাজানো খাবারের থালা আনা মাত্রই যারা আবার ওয়াক করে। সহ্য হচ্ছে না জারার এত ফ্লেভার। রাজিয়া মাঝে মধ্যে দুশ্চিন্তা করে, কিন্তু শাহানা পারভিন জানান, এরকম অনেকের হয়। এইসব খাবারের গন্ধ আমিও সহ্য করতে পারতাম না। লেবু চটকে ভাত খেতাম অনেক সময়। বীর কিছু বলতে নিবে যারা হাত ধরে বলে, কানে কানে বলে সবার উদ্দেশ্যে বলে। মায়া দুগাল খেয়ে বলে, আমি আর খেতে পারবো না, নষ্ট না করে বাচ্চারা এক থালাতে মজা করে খাক। আমরাও খাবো ওদের সাথে। হিয়া আগ বাড়িয়ে বলে ওঠে। সিয়া তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের সাথে আমরাও আছি। এক থালায় খেলে মনে হবে পিকনিক করছি। দুই বোন উঠাতে দুই ভাইও উঠে ওদের পাশে বসে ওদের সাথে। হিয়া অবাক হয়ে বলে, আপনিও খাবেন? একসাথে চা শেয়ার করতে পারি, আর একসাথে খাবার শেয়ার করতে পারবো না? পিছন ঘুরে সবার দিকে তাকাতেই দেখে সবাই খাওয়ায় ব্যস্ত। বাচ্চারা নিজেরাও থালা থেকে রোস্টের পিস নিয়ে তৃপ্তি করে কামড়ে খাচ্ছে। সুযোগ বুঝে এক লোকমা হিয়ার সামনে ধরে। হিয়া মৃদু হেসে নিল।
এদিকে সিয়া নিজের মতো পোলাও আর রোস্ট নিয়ে যে গালে নিবে অমনি ওই লোকমা নিজের গালে নেয় আদ্র। সিয়া অবাকের সাথে দেখলে আদ্র ইশারা করে বলে। অনেক মজা। সিয়া আমতা আমতা করে বলে। খাইয়ে দেবো? দিলে মন্দ হয় না। সিয়া আশপাশ তাকিয়ে চুপি চুপি সুযোগ বুঝে দিয়ে দেয় আদ্রের গালে। ভেবেছে কেউই দেখতে পায়নি। এদিকে রুদ্র আচমকা বলে। হবু বোরকে খাইয়ে দেওয়ার জন্য আশেপাশে তাকিয়ে তো সুযোগ খোঁজার কি আছে? আমরা কি বাঘ নাকি ভাল্লুক? সিয়া লজ্জা পেয়ে পিছনে তাকালো। হিয়া কনুই দিয়ে গুঁতা দেয় রুদ্রের বুকে। রাজ পিছল হেসে বলে। আমার বোনদের লজ্জায় ফেলেছো বেটা রুদ্র। বিয়ের পর কিন্তু ওরা বউ হয়ে প্রতিশোধ নেবে। তোমার বোন এমনিতেও প্রতিশোধ নিতে ভালোবাসে ব্রো, এটা নিয়ে আমি সন্দেহ রাখছি না। রুদ্র ভাই, আমি তোর বালের ভাই। কানে কানে বললেও হিয়া চোখে রাগ দেখায়। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাচ্ছে। সিয়া অনেক আগে উঠে চলে যায়। আদ্র ফ্যাল করে দেখে রুদ্রর দিকে ফিরে বলে। তোর জন্য মেয়েটা না খেয়ে উঠে গেল। খাচ্ছিল কোথায়? ও তো খাওয়াচ্ছিল। তোমার মতো দামরা একজনকে খাইয়ে দেয়। শাট আপ রুদ্র। শাট আপ রুদ্র ভাই। আদ্র হিয়ার ধমক কানে নিল না রুদ্র, উল্টো বলে। আজকাল সত্যি কথা দাম নেই, মুখের উপর সন্তোষ সেটআপ। আদ্র একটা প্লেটে খাবার নিয়ে বাইরে যায়। মাহমুদ সর্দার ও আহান সর্দার হাসছেন মৃদু। ছেলে মেয়েদের বিয়েটা তাদের মনমতো হবে। বাবা হিসেবে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে সন্তানদের সেভাবেই দেখছেন। আদ্র চলে যেতে আহান সর্দার নিজের বউকে মানে অবনীর কথা ভাবছেন। অবনীকে নিয়ে এভাবে কত মিষ্টি মধুর সময় কাটাতো। এখন ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছেন। এক সময় ছেলেদের মতোই ইয়াং ছিলেন। বউকে নিয়ে কত ঘুরতে যেতেন। বউয়ের লাজুক মুখে দেখে তাকে লজ্জায় ভরে রাখতেন। ভাবতেই চোখের কোণা দিয়ে পানি জমতে শুরু করে। মাহমুদ সর্দার নিজেও অনেক কিছু কল্পনা করেন। সেই সাথে নিজের ভাই মোহন সর্দারকে নিয়েও ভাবেন। পুরনো অতীত তিক্ত হলেও জীবনের এক অংশ। সেখানে যে শুধু তিক্ততা ছিল এমনও না, তার আগেই কিছু সোনালি দিন ছিল। আহান সর্দারকে সান্ত্বনা দিতে অন্য কথা নিয়ে বলেন। আমরা দুই অবশেষে বিয়াই হব। অবনী কিন্তু তোমার মেয়েদের খুব ভালোবাসতো। ছেলে দুটো মায়ের পছন্দকে না জেনেই মূল্য দিত। মোটেই না। তোর ছেলেদের সামনেই তো অবনী বলতো, এমন লক্ষ্মী মেয়ে দুটিকে আমার ঘরের বউ বানাবো। সেখান থেকেই তোমার ছেলে দুটোর নজর আমার মেয়েদের উপর। এটাও ঠিক, আমার বইয়ের বাধ্য সন্তান ছিল তো আমার ছেলে দুটো। অন্য কিছু না মানলেও মায়ের দেখা পাটি দুটোকে মানতে রাজি। হেসে দেয় দুই ভাই। মাহমুদ সর্দারের মনে মনে আফসোস থেকেই যাবে। মোহন সর্দার কেন এমন হলো না? বাবার ছোট বউয়ের সন্তান হয়েও আহান কত ভালো মিলেমিশে থাকে। বউকে ভালোবাসে এখনো। কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে বরং সন্তানদের সৎ পথ দেখানোর চেষ্টাই করেছে। এমনটা মোহন সর্দার হলে আজ পরিবারের মাঝে শূন্যতা থাকতো না। তিন ভাই একসাথে আজ এখানে হেসে খেলে কাটাতো। মানুষ যাই বলুক, ভাইয়ের কথা মনে পড়তে কান্না আসে মাহমুদ সর্দারের। নিজের মায়ের পেট কেটে আসা ভাই বলে কথা, পারেন না ভাইকে ঘৃণা করে থাকতে। কান্না আসছে এখনো। মায়ার মুখের দিকে চেয়ে ভাইকে নিয়ে ভাবছে। হঠাৎ মায়া চোখ রাখলো তার দিকে। মাহমুদ সর্দারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া কিছুই বুঝলো না। প্রশ্ন করে, কিছু লাগবে বাবা? মাহমুদ সর্দার মলিন হেসে বলেন, না মা, তুমি কিছু তো খাও। বলতে না বলতেই মায়াও যারার জন্য সাদা ভাত আর সবজির সাথে মাছ বোনা আনে। ওগুলো রাখতেই বলে, দেরি হয়ে গেল আপনাদের দুজনের খাবার আনতে। স্যার এগুলো মাত্র দিয়ে রান্না খবর পাঠালেন তো, তাই দেরি করা। স্যারের কথা মতোই তেল মশলা অল্প দিয়ে রান্না করেছি। রাজের উদ্দেশ্যে বলে কথাগুলো। মায়া মুখে হাসি ফুটিয়ে দেখলো রাজকে। মায়ার সব দিকে খোঁজ নাই রাজ। মায়াকে কখনো কষ্ট পেতে দেয় না। এই তো রাতের বেলায় মায়ের পা কামড়ে ওঠে। অস্বস্তি লাগে শরীরে। রাজ বুঝতে পেরে না ঘুমিয়ে মায়ার পা টিপে দেয়। মায়া হেসে দিয়ে রাজের কানের কাছে মুখ নিয়ে বলে, মাই বেস্ট হাজব্যান্ড। রাজ টুক করে মায়ের কপালে চুমু দিয়ে বলে, তুমিও আমার বেস্ট বউ। আজকে সিয়া ও হিয়ার গায়ে হলুদ। দুই বোনকে হলুদের সাজে সজ্জিত করা হয়েছে। আশ্রমের বড় ফাঁকা মাঠে প্যান্ডেল করা, সেখানেই হলুদের অনুষ্ঠান। দুই বোনকে এক জায়গায় বসানো হয়। এক এক করে আত্মীয়রা এসে হলুদ ছুঁয়ে দেয় সিয়া ও হিয়াকে। সামনেই দাঁড়িয়ে দেখে তাদের দুই হবু বর। সিয়ার দিকে চেয়ে আছে আদ্র ও হিয়ার দিকে চেয়ে আছে রুদ্র।
সবাই উপস্থিত থাকলেও এখানে নেই তাজ। মাহমুদ সর্দার একের পর এক কল লাগালেন, ও পাশ থেকে কেউ ধরছে না। রাজ এসে ফোনটা নিয়ে বলে, রিল্যাক্স বাবা, ওরা আসবে। ছেলেটা সুস্থ হয়েছে তো? পুরোপুরি সম্ভব না, কিন্তু একটু স্বাভাবিক হয়েছে। এখন সমাজে চলতে শিখেছে। ওকে সেভাবেই ট্রেনারে রাখা ছিল। অবশেষে আশ্রমের কাছে বড় একটা গাড়ি এসে থামলো। সেখান থেকে নামে তাজ। রুবি উঠে দাঁড়ালো তাজকে দেখে। মাহমুদ সর্দার নিজেও এগিয়ে এলেন, জড়িয়ে ধরেন ছেলেকে। রাজ এসে বাবার পিছনে দাঁড়ালো। মাহমুদ সর্দার সরতেই রাজ জড়িয়ে ধরে। সিয়া ও হিয়ার নজর সেদিকে যেতে খুশিতে হাততালি দেয়। মায়া ওদেরকে দেখে যে অন্যদিকে চোখ রাখে, দেখে রুবি মিটমিট করে হাসছে। রুবির হাসি দেখে মায়ার খটকা লাগে। যদিও এই খটকা খারাপ না, তার অবগত ছিল। তাও একবার পাশে বসে থাকা জারার কানে মুখ রেখে বলে, এই রুবি কি তাজ ভাইকে ভালোবাসে? জারা একটু ঝুঁকে বলে, আমার মনে হয় তাজ ভাইকে ভালোবাসলে এটা আমাদের কনফার্ম করা উচিত। তাজ ভাইয়ের অবস্থার থেকেও বয়সটা নিয়ে আপত্তি থাকার কথা। আমার সাথে মন্ত্রীমশাইয়ের এজ ডিফারেন্স 11, কিন্তু রুবি তার থেকেও বেশি, তাই ব্যাপারটা চিন্তার আছে। মায়া মৃদু হাসলে বীর বলে ওঠে, নির্ঘাত কোনো বুদ্ধি বের করা হচ্ছে। আবার কি করার ধান্দা? জারা ঠোঁট ফুলিয়ে বলে, তুমি যে গিরগিটি, সন্দেহ না করে উপায় নেই। ভাই তুমি কিন্তু বেশি করছো, ভাবি প্রেগন্যান্ট। ও, আমি তো জানতামই না। যেন বাচ্চা আমার না অন্য কারো। ভাই তুমি কিন্তু মন্ত্রীমশাইয়ের মতো হয়ে যাচ্ছ। এখানেও আমাকে টানা লাগবে তোমার? রাজের কথা শুনে চোখ ছোট ছোট করে পিছনে তাকালে দেখে রাজ সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে মায়ের পাশে বসে। মায়া বলে, তুমি সবাইকে ঠিক কিভাবে বশ করো যে ওরা লাগামহীন কথা বলে? দেখো মায়াবতী, আমাকে দোষ দেবে না, এগুলো নিজেদের ব্যক্তি কথা। আমি শেখাতে যাব কেন? সর্দার মহলে যদি কেউ লাগামহীন কথাবার্তার উদ্বোধন করে, তবে সেটা তুমি শাহমীর রাজ সর্দার। এরপর তোমার ওই বিচ্ছু ভাই রুদ্র। আজকে দেখছি তোমার শালাও এমন বলছে। রুদ্র অবাক হয়ে পিছনে ফিরে বলে, এটা কি হলো ভাবিজি? আজকে আমার হলুদের অনুষ্ঠান, আপনি এই দিনে আমাকে বদনাম করছেন? সত্যিটা বলেছি, এই লোকটার সাথে থেকে সবাই এমন হয়েছে। হিয়াও সঙ্গ দিয়ে বলে, আসলেই ঠিক বলেছ ভাবি, এই নষ্ট পুরুষ আছেই এমন। ওই, একবার রুদ্র ভাই তো একবার নষ্ট পুরুষ। ভালো কিছু ডাকতে পারিস না? ভাবিজি অন্তত ব্রোকে রাজভাই না বলে ডাকে মন্ত্রী মশাই। তো নষ্ট পুরুষকে কি বলবো? আপনার গিরাই গিরাই নষ্টামি। রুদ্র এগিয়ে গিয়ে হিয়ার কানে কানে বলে, কাল আমাদের বিয়ে, আর রাতে ঠেলা সামলাবে। এই নষ্ট পুরুষের কাল নষ্ট কাজ দেখবে, আর ছটফট করবে হিয়া পাখি। হিয়ার কান ঝলসে গেল, বুকটা কেঁপে উঠল। সোজা আসন থেকে উঠে বলে, আমি এই লোকটাকে বিয়ে করব না, এই লোক আজ তো খারাপ। সবাই অবাক হলো। পিয়াস এগিয়ে এসে বলে, কি হলো বোন? দেখো না ভাইয়া, এই লোকটা আমাকে পাগল করে দেয়। পাগল করে দেয়? হ্যাঁ ভাইয়া, লোকটার কথাবার্তা ভালো না। প্রলয়ীকে নিয়ে মৌ এগিয়ে এসে বলে, রুদ্র ভাই তো ভালোই লাগে, কই আমাদের সাথে তো খারাপ কিছু বলেনি। পিয়াস চোখ ইশারা করলে মৌ বুঝতে পারে, তখন সাথে সাথেই বলল, আমার ভাগ্য ভালো, এমন একটা লোককে স্বামী হিসেবে পাচ্ছি। না হলে আমাকে দেখো, খাল কেটে কুমির নিয়েছি। আবার আমাকে টানছো কেন? টানবো না আবার? জিজু ভোলা ভালা অ্যাসিস্ট্যান্টের ছবি দেখিয়ে প্রেমে পড়েছিলাম। ভাই বোনের ওপর রাগ করে ঢাকায় আসতেই প্রথম সাক্ষাৎ সুযোগে ঝাঁপ দিয়েছিলাম। আগে তোমাকে একটু ট্রেনিং দিয়ে রাখা উচিত ছিল। মায়া আর বীর অবাক হয়ে বলে, ছবি দেখে প্রেমে পড়েছিলি মানে? যারা বলে ওঠে, তো কি করতাম, আপু কল ধরতো না, ভাই ডাক দিলে আমাকে নিয়ে ঘরে চলে যেত, আমাকে কেউ সময় দিত না, তাই নিজের রাস্তা নিজেই দেখেছি। রাস্তায় বলতে ওকে বিয়ে করা না, আমার কম্পিটিশন ছিল। ওয়েট, বীর কি করতো? ভাবিকে জোর করে নিয়ে ঘরে চলে যেত, দরজা এমন জোরে লাগাতো যেন বাড়িতে বাজ পড়েছে। রাজ এক ভ্রু উঁচু করে গায়, তুমি তলে তলে ট্যাঙ্কু চালাও, আমি করলেই হরতাল। শাট আপ। বেশ শালা, ইউ শাট আপ। হিয়া সবার কাণ্ড দেখে বলে, আরে এখানে আমরা মামলা চলছিল, তোমরা ঢুকলে কেন? যারা বলে ওঠে। মাহমুদ সর্দার এসে ঝাড়ি মেরে বলেন, ছোট বাচ্চা তোমার?
এভাবে কি শুরু করলে? ভদ্র হয়ে থাকতে পারো না? সবাই শান্ত ছিল বাবা, তোমার মেয়েই তো বাড়াবাড়ি শুরু করে দিল। রাজের কথা শুনে হিয়া বলে। আমি আমি কোথায়? সূচনা তো বীর ভাইকে নিয়েই হলো। মায়া এবার যেন মাথা ঘুরে পড়ে যাবে। এই পাগলদের মাঝে মায়ার কপালে হাত। না পেরে রাজকে টেনে নিয়ে এসে এক পাশে দাঁড়িয়ে বলে, আপনি কিছুদিন আগে এক ছেলের বাবা হলেন, হ্যাঁ তো আবারও বাবা হতে চলেছেন। দরকার পড়লে এরপরে আবারও প্রসেস চালু রাখবো, কারণ আমি কিক মারার আগেই আমার বাচ্চাগুলো গোল দিতে থাকে। তাতে কি হয়েছে বলো তো? আপনার একটা কিক সামহাও আপনার ব্রেনে এসে আঘাত করেছে, না হলে কোথায় কি বলতে হয় এখনো বুঝলেন না। তুমি কি আবার ব্রেনে প্রবলেম আছে এটা বুঝিয়ে দিলে? নিঃসন্দেহে। সন্দেহ তো থাকবে না, একটা রক্তবতীকে আমি মায়াবতী সাজিয়ে বিয়ে করেছি, ব্রেন ঠিক থাকে কিভাবে? মন্ত্রীমশাই, আপনি আমাকে ইনসাল্ট করলেন। না, আমার ভাগ্যকে মেনে নিলাম। আপনার সাথে থাকবই না আমি। আবারও কি মুড সুইং করলো তোমার? আপনি থাকতে মুড চেঞ্জ হবেই বা কি করে? বলেই হাঁটা দিল মায়া। সোজা এসে রাগে ফুঁসে বসে নিজের জায়গায়। সবাই দেখে চুপ হয়ে গেল। মায়ের চোখ মুখ লাল হয়ে আছে, একবার রাখলে ভূমিকম্প বাঁধিয়ে দেয়। হিয়া ভালো মেয়ের মতো নিজের আসনে বসে। রুদ্র খুশিতে মনে মনে বলে, অন্তত আমার বিয়েটা তো হচ্ছে। মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বাকিরা এসে হলুদ ছুঁয়ে দিচ্ছে সিয়া ও হিয়াকে। শাহানা পারভিন এসে মায়াকে বলেন, রাগ করে আছিস কেন? মায়া ঝটকা দিতে চেয়েও নিজেকে সামলে নিয়ে বলে, আমি আজ থেকে তোমার কাছে থাকবো মা। সে তো আমি বলেছিলাম অনেক আগে। প্রথম নানা ভাই আসার সময় তো ছিলি না, তাই এখন থাকতে তুইও রাজি ছিলি না। কারণ একজনের আফসোস থেকেছে প্রথম সন্তানের বেলায় আমার যত্ন নিতে পারেনি, তাই আমি তার সাথে ছিলাম। এখন সিদ্ধান্ত পাল্টিয়েছি। রাজ এসে এই কথা শুনে সেও তেজ দেখিয়ে বলে, কোনো সিদ্ধান্ত শুনছি না মা, আপনি আজ থেকে সর্দার মহলে থাকবেন, না হলে আমার মেয়ে আপনার পিছু নিতে গিয়ে আমাকে বউ থেকে দূরে থাকতে হবে। মেয়েদের এই সময়টায় অনেক পরিবর্তন আসে বাবা। রাগ বাড়বে, কোনো কিছু খাওয়ার চাহিদা বাড়বে, এমনকি অনেক সময় কারণ ছাড়াই কান্না আসে। রাগ বাড়লে আমি রাগ ভাঙিয়ে দেবো, কোনো কিছু খাবার চাহিদা বাড়লে আমি খাবার এনে দেবো, কান্না আসলে আমি কান্না থামিয়ে দেবো, কিন্তু বউকে আমি কোথাও রাখছি না। দূরে সরে বসুন। মায়া এমন ভাবে বলল কথাটা শুধু কাছের চারজন শুনতে পেল। শাহানা পারভিন মৃদু হেসে বলেন, এখনই তো তোর বউ তোকে দূরে ঠেলে দিচ্ছে। আমি তো দূরে যাচ্ছি না। বাচ্চামো করিস না তোরা, কয়দিন পর তোদের বাচ্চা আসবে। একটা বাচ্চা অলরেডি আছেও। ওরা বড় হয়ে ওদের বাচ্চা দিলেও ওদের মতো বুড়োদের বাচ্চামো থামবে না শাহানা। মাহমুদ সর্দারের কথা শুনে হেসে দিল সবাই। মায়া চুপ করে আছে। পরিবেশ ভালো রাখতে হবে, এটা বিয়ের পরিবেশ। সিন ক্রিয়েট করলে মান সম্মান শেষ। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রাগ সামলাতে। গলার গলার কাজটা ঘেমে গেছে। রাজ উঠে পিছনে টেবিল ফ্যান মায়ের দিকে স্থির রাখলো। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিল। অন্য পাশে টেবিলে থাকা ঠান্ডা শরবত গালে নিয়ে মায়ের কাছে এগিয়ে আসে। মন্ত্রীর এই যন্ত্র দেখে অনেকে মিটিমিটি হাসছে। মায়ার দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলে, নাও, তোমার হাইপার কমবে, এটা তোমাকে শান্ত রাখবে, নাও। রাজ বুঝলো এই মেয়ে এখন ঝাড়বে তাকে। ঝাড় খাওয়ার আগে নিজেকে সংযত করে। নিজেই গ্লাস থেকে 2 ঢোক গিলে নিজের মাথা ঠান্ডা করে সবার উদ্দেশ্যে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। মাহমুদ সর্দার কপাল চাপড়ে চলে গেলেন। শাহানা পারভিন হুইল চেয়ারে নিজের মতো ঘুরিয়ে স্থান ত্যাগ করে। এখানে আর কোনো বাইরের লোক নেই। ওরা অনুষ্ঠানের খাবার খেতে ব্যস্ত। রাজের হুকুমে সবাই চোখ বন্ধ করে। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকালো রাজের দিকে। রাজ পাত্তা না দিয়ে সবাইকে দেখে। সবাই চোখ বন্ধ করে আছে। সুযোগ বুঝে মায়ের থুতনিতে হাত রেখে মায়াকে নিজের কাছে এনে মায়ের ঠোঁটের কাছে গ্লাস রাখে। মায়া হাতটা দিয়ে খামচি দেয় রাজের হাতে। রাজ কানে কানে বলে, তোমাকে ঠান্ডা করতে আমি এখানে বাথরুম বিলাসের ব্যবস্থা করতে পারবো না, তাই এটাই এখন খেয়ে নাও। বাড়ি গিয়ে না হয় বাথরুম বিলাস করে মাথা ঠান্ডা করবে। বলেই মায়াকে জোর করে শরবত গিলিয়ে দিল। তারপর গ্লাসটা পাশে রেখে পকেট থেকে রুমাল বের করে মায়ের মুখ মুছে ওই টুটে একটা চুমু দিয়ে পাশের দোলনার দিকে চেয়ে দেখে মেহেরাজ চোখ বন্ধ করেনি। দেখো কাণ্ড, বাবার চুমু খাওয়া কেউ না দেখলেও ছেলে দেখে ফেলল। রাজ ছেলেকে চোখ বড় বড় করে চেয়ে থাকতে দেখে বলে, তুই চোখ বন্ধ করলি না কেন? মায়া চিমটি কেটে বলে, মাত্র 6 মাস বয়স ওর,
এসব কি ও বুঝে? না পেরে রুদ্র চোখ বন্ধ রেখেই বলে, তোমার কবে হবে ব্রো? আমাদেরকেও তো প্রেমের আগে নিয়ম শেষ করতে দাও। চোখ খোল, কিন্তু প্রেমের আগে আবার কি নিয়ম? বিয়েটা, এই বিয়ে সম্পূর্ণ না হলে তো আর প্রেম করতে পারবো না। রাজ ঠোঁট কামড়ে হাসে, বীরের দিকে চেয়ে বলে। আমার শালাও কিনা আমাকে প্রেম করার সুযোগ দেয়। যারা বলে। তাহলে তোমার চোখ কে চেপেছিল? ইন্টেলিজেন্স যারা। বাকিটা বলে না। মায়া তো আছে সাথে বীর। জিহবা কামড়ে রাজ বলে, বদ অভ্যাস এটা। রাতের বেলা বাসায় আছে সবাই। মায়া এখনো ক্ষেপে আছে। তখন একটু শান্ত হয়, কিন্তু রাগটা মস্তিষ্কে চেপেই আছে। শাহানা পারভিনকে একটা ঘরে থাকতে দেওয়া হলে মায়া বলে, আমিও যাব। বলতে দেরি, কিন্তু মায়াকে নিজের কোলে নিতে দেরি না। মায়াকে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল রাজ। মেহেরাজ এখন হিয়ার কোলে আছে। হিয়ার কোলে শান্ত হয়ে ঘুমায় ছেলেটা। তাই মায়া বাড়িতে না থাকলে ওই সময় মেহেরাজকে হিয়া দেখে। শাহানা পারভিন হালকা কেসে বলেন, নানু ভাইকে আমার কাছে দাও, তুমি বিশ্রাম করো, কালকে তো অনেক ধকল যাবে। হিয়া যেই মেহেরাজকে দিতে নিবে অমনি ছেলেটার ঘুম ভেঙে গেল। শাহানা পারভিনের কোলে বসে কান্না করে দেয়। অমনি হিয়া নিজের কাছে নিতেই শান্ত হলো। রুদ্র প্রকুচকে বলে, এই প্রথম দেখলাম কাউকে ফুপু পাগল হতে। বাচ্চারা নানি দাদি আর বাবা মায়ের পাগল হয়, আমাদের মেহেরাজ ভিন্ন। শাহানা পারভিন বলতেই হিয়া খুশিতে নিজের সাফাই গায়। আসলে ভালোবাসা অর্জন করতে হয়। আমি আমার মেহেরাজ সোনার থেকে এই ভালোবাসা অর্জন করেছি। দেখো তোমার সোনা, আবার তোমার জীবনটা না করে তামা তামা। রুদ্রের খোঁচা দেওয়া কথা শুনে মুখ ভেঙচি দিয়ে চলে গেল হিয়া। মায়াকে ঘরে এনে ঠাস করে দরজা লাগাতেই মায়া বলে, মেহেরাজ বাইরে আছে। ওকে দেখার লোক আছে। আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আমার কারণেই তো আপনার ব্রেনে সমস্যা হয়। তো আমার ব্রেনকে ঠিক করে দাও। আমার ফালতু সময় নেই, আর আমি ডাক্তারও না। স্বামীর ব্রেন ঠিক করতে ডাক্তার হতে হয় না, এমনিতেই ভালোবাসা দিয়ে ঠিক করা যায়। আসছে আমার ভালোবাসা বিশেষজ্ঞ। আসলে একটু ভালোবাসা দেই। চাই না আমি ভালোবাসা। আমি দিবই দিব। আপনি? মায়া আর বলতে পারে না। রাজ মায়ার ঠোঁট দখল করে নেয়। রাজ মায়ার রাগ অভিমান দমাতে ব্যস্ত নিজের ভালোবাসা দিয়ে। রাজ আজ মাহমুদ সর্দারের দুই কন্যার বিবাহ। লোকমুখে এ কথা আসার কথা, কিন্তু না। লোকমুখে আসছে মন্ত্রী শাহামির রাজের দুই বোনের বিবাহ। ক্ষমতার জোর যেমন হয় আর কি। সিয়া ও হিয়াকে আজ লাল টুকটুকে লেহেঙ্গায় সাজানো হয়েছে। বরাবরের মতোই হিয়ার বধূর সাজের সাথে চশমাটা রয়েই গেল। তাদের পাশে এসে বসলো আদ্র ও রুদ্র। সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদ সর্দার ও আহান সর্দার। দুই ভাই আজ দুই বেয়াই হবে। মালিনী খান রাজিয়া ও শাহানা পারভিন একসাথে একদিকে বসে আছে। কাজী এসেছেন অনেকক্ষণ। বিরক্ত হয়ে চেয়ে আছে সবার দিকে, ভাবছে, আমার কাজ বিয়ে পড়িয়ে কিছু খেয়ে চলে যাওয়া, এরা আমাকে অপেক্ষা করায় কেন? অবশেষে পত্রপাত্রীদের দেখে তিনিও মুখে হাসি ফুটালেন। কাজী এবার মাহমুদ সর্দারের ইশারা পেয়ে বিয়ে পড়াতে শুরু করার আগে বলেন, আগে কার বিয়েটা দিতে হবে? মাহমুদ সর্দার কিছু বলার আগে হিয়া বলে ওঠে, সিয়া বড়, ওর বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ের তারাও ওর বেশি, তাই আগে সিয়ার বিয়ে দিন। সিয়া অপমান বোধ করে বলে ওঠে, আমি এতটা বড় নই যে 5 মিনিটের ফারাক আমাদের। আমি চাই তুই আগে বিয়ে কর। হিয়া চশমা ঠিক করে বলে, বড় বোন আগে বিয়ে করে। তুই বিয়ের দিন আমাকে বয়স্ক বানাতে চাস নাকি? তুই তো বলিস তুই আমার বড়, এছাড়া তোর তো বিয়ে করার তাড়া বেশি, তাহলে আজ কর বিয়ে। তোর জামাইয়ের বিয়ে করার তারা বেশি এতটাই অবশ্য আমার জামাইয়ের নেই, তাই তুই আগে বিয়ে কর। বয়স্করা আগে বিয়ে করে। আমার বয়স তো তোর বয়স একই, শুধু তফাৎ কে আগে কে পরে হয়েছে। আমি আগে হলেও তোর মতো অন্ধ নই যে অন্ধ হয়ে সে বুড়ি হয়, তাই তুই আগে বিয়ে করবি। তোর এত থিওরি শুনতে চাই না, আগে বিয়ে ওই ভুটকির হবে। তোকে অন্ধ এমনি এমনি বলি না, এই যে আমি সিলিম হয়েছি এখনো দেখতে পারলি না। এই যে কাজী আঙ্কেল, তাড়াতাড়ি বিয়ে দেন ওদের। শোনেন কাজী আঙ্কেল, আপনি আগে ওর বিয়েটা দেন। না, আগে তোর বিয়ে। না, আগে তোর বিয়ে হবে। তোর বিয়ে? তোর বিয়ে? না না তোর। না না তোর। হিয়া, সিয়া, তর্ক করবি না, আজ আমাদের বিয়ের দিন।
ভদ্রভাবে বিয়ে কর। অসভ্য হয়েছিস তুই। কি আমি অভদ্র? বিয়ের দিন আমাকে অপমান? রাখ তোর মান, আছে নাকি কিছু? এত বড় কথা! ধুর, বিয়েই আমি করব না। যা যা, দেখি কি করতে পারিস। হিয়া এবার উঠেই দাঁড়ালো। ঘুমটার শেষ প্রান্ত ধরে চশমা ঠিক করে বলে। তাহলে দেখ, আমি চলেই যাচ্ছি। হিয়া যেতে নিলেও রুদ্র পিছন থেকে লেহেঙ্গার ওড়না ধরে রেখে বলে। আমার কি দোষ? তোদের ঝগড়াতে আমি শাস্তি পাবো কেন? কাজী গলা খাকারি দিয়ে বলেন। কনেরা কি এই বিয়েতে রাজি না? রাজ বলে ওঠে। আব্বে সারা পাঁচি, যদি না হতো বিয়েতে ওরা রাজি, তাহলে কি ডাকতাম তোমাকে এখানে আমি? বিয়েতে কনেরা ঝগড়া করছে কেন তাহলে? কারণ এটা ওদের রেগুলার রেডিও। মাহমুদ সর্দার রাগ দেখিয়ে বলেন। চুপচাপ বসো। হিয়া বসলে সিয়া হাসি দেয়। আদ্র চোখ ইশারা করে থামতে বলে। মাহমুদ সর্দার জানান। আগে আমার বড় মেয়ে সিয়ার বিয়ে হবে। সিয়া কিছু বলতে নিলে মাহমুদ সর্দার বলেন। তোমরা কেউই বাচ্চা না, সব বিয়ের বয়সী, তাই আজ তোমাদের বিয়ে, এমন বাচ্চামো করবে না। অবশেষে বিয়ে হলো দুই বোনের। সব থেকে শান্তি পেল যেন রুদ্র। বিয়ে পড়ানো শেষ হতেই আসনে হেলান দিয়ে শুয়ে মাথা থেকে পরের টুপি সরালো। চোখ বন্ধ করে বলে। ও শান্তি। রাজ দুষ্টু হেসে বলে। শখের নারীকে পেয়ে বলছো শান্তি? 2 দিন যাক, বুঝবে এই নারী জীবনের আসল অশান্তি। বলেই পাশ ফিরে দিল জিহবাই কামড়। মায়ার হিংস্র রূপ দেখে চুপ হয়ে গেল। সবাই মিটিমিটি হাসছে এদের মুখের ভঙ্গি দেখে। সাথে হেসে দেয় মেহেরাজও প্রলয়। ওদের হাসিটা যেন সবার কানে আসছে বেশি। রাতের বেলা দুই বোনকে তাদের স্বামীদের ঘরে রাখা হলো। হিয়ার কাছে আছে মায়া ও সিয়ার কাছে আছে মৌ। দুই বোন আজ তাদের ননদদের বাসরের মধ্যে সবকিছু ঠিক করে দিচ্ছে। হিয়াকে মায়া ও সিয়াকে মৌ সুন্দর করে বসিয়ে দিয়ে বাইরে বের হয়। আদ্রর পাশে আছে পিয়াস ও রুদ্রের পাশে রাজ। পিয়াস চুপ থাকলেও রাজ বলে। শোনো বেটা রুদ্র, যেহেতু হিয়ার নেই কোনো ক্যারিয়ার, সেহেতু আমাকে দ্রুত মামা হতে দেরি করিও না আর। মেহেরাজ হাততালি দিল ছোট্ট হাত দিয়ে। রাজ অবাক হয়ে বলে। তুই কিছু বুঝেছিস বাপ? মেহেরাজ আবারও হাসছে। দাঁত ছাড়া মারির এই হাসি দেখতে ভালো লাগে। রুদ্র সন্দেহ করে বলে। মাঝে মাঝে তোমার ছেলেকে আমার সন্দেহ হয়। এই ছেলে এইটুকু বয়সে তো হাসে কেন? তুই কি চাস ও কান্না করুক? এভাবে হাসতে আমি কোনো বাচ্চাকেই দেখিনি। আমার বাচ্চা হাসবে, দেখিস। এই হাসি দিয়ে তোর যদি মেয়ে হয়, তার মন জয় করবে। আমার মেয়ে, তাও তোমার ছেলের সাথে? কেন, তোর আপত্তি আছে? একদমই না। তোমার মতো শ্বশুর পেলে আমার মেয়ের কপাল খুলবে। নিজে যে রোমান্টিক, না জানি ছেলেকে কতটা বানাও। বলেই দুজনে হেসে দেয়। মায়া চোখ ছোট ছোট করে এগিয়ে এসে মেহেরাজকে কোলে নিয়ে বলে। ওদেরকে গুছিয়ে দিয়ে এসেছি। বলেই চলে যায়। রাজ উঠে পাঞ্জাবি ছাড়া দিয়ে বলে। তাহলে আমি যাই আমার বউয়ের সাথে, তোমরাও যাও তোমাদের বউয়ের কাছে। মো পিয়াস ওদেরকে বিদায় জানিয়ে চলে গেল। আদ্র রুদ্র নিজেদের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সিয়ার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রাখা। আদ্র ধীর পায়ে এসে ঘোমটা উঠিয়ে বলে। মাশাআল্লাহ। সিয়া মুচকি হাসলো। সিয়ার হাতটা ধরে হাতের পাতায় চুম্বন দিয়ে বলে। অতি দ্রুত মা বাবার ইচ্ছা আছে নাকি ডাক্তার হয়ে তারপর? সিয়া শক্ত করে জড়িয়ে ধরে আদ্রকে। লজ্জা পেয়েছে মেয়েটা। আদ্র সিয়ার পিঠে হাত রেখে বলে। বলো। বাচ্চা যখন আসতে চাইবে তখন আমি নেব। আমরা চাইলে দেরিও করতে পারি, আজকাল তো এই ব্যবস্থা আছেই। থামুন। সিয়ার লাজুক সুরে মিনমিন করে বলাতে মৃদু হাসে আদ্র। শ্রিয়ার মাঝে ধীরে ধীরে ডুব দিল সে। আজ তার প্রেয়সীর মনকে শান্তি দিবে। অপেক্ষার অবসান ঘটবে দুজনের। রুদ্র ঘরে ঢুকে দেখে হিয়ার মাথায় ঘোমটা দেওয়া। মৃদু হেসে হাত ঘড়ি ঘুরে বলে। ঘুমটা খুলে দিতে হবে হিয়া পাখি। হিয়া ভ্রুকুটি করে বলে। এটাই তো বাসরে করে স্বামী স্ত্রী। বাসর সম্পর্কে পিএইচডি করেছিস বুঝি? তা বাসরে আর কি কি করতে হয় শুনি। রুদ্র ভাই। চো, এই বালের ভাই বলে বাসরের মুডটা নষ্ট করে দিবি না। চো, এই বালের ভাই বলে বাসরের মুডটা নষ্ট করে দিবি না। আই অ্যাম নট ইয়োর ভাইয়া, আই অ্যাম অনলি ইয়োর সাইয়া। আপনি ঘুমটা উঠাবেন না? উঠাবো। তাহলে আমি উঠাবো? এত তাড়াহুড়া বাসর শেষ করার? এতটা দূরে থেকে কথা বলছে রুদ্র, তাও হিয়ার গা শিউরে উঠল। এভাবে কেউ বলে? লজ্জা লাগে না বুঝি? হিয়া চুপ হয়ে গেল। রুদ্র এগিয়ে এসে ঠোঁট কামড়ে হিয়ার ডান হাত ধরে দিল টান। হিয়া উঠে দাঁড়িয়ে আতঙ্কের সাথে ছুটে আসে সোজা রুদ্রের বুকের উপর। রুদ্র থমকে গেল। বুকের মধ্যে নিজের হিয়া পাখিকে পেয়ে
হার্টবিট দ্রুত গতিতে চলাচল করছে। রুদ্র 2 হাত দিয়ে হিয়ার পিঠে শক্ত করে ধরে বলে, আজ রাতে আমার নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। কেঁপে উঠে হিয়া, মাথা উঁচিয়ে বলে, এমনটা বলছেন কেন? তোকে কতগুলো বছর অপেক্ষার পর এই বুকে পেয়েছি জানিস? শূন্য বুকটা তোকে পাওয়ার লোভে কতটা ছটফট করেছিল। তোকে ছুতে না পারার কষ্টে কত গভীর রাতে বালিশটা ভিজে গেছে চোখের জলে। আজ যখন তুই এই বুকে আমার খুব কাছাকাছি, তখন মনে হয় ভালোবাসা শুধু একটা অহেতুক শব্দ না। ভালোবাসা আসত তুই হিয়া পাখি, আসত তুই। তোর উষ্ণ শরীরটা যখন আমার বুক ছুঁয়ে থাকে, তখন মনে হয় পৃথিবীর সব অভাব এক মুহূর্তে ফুরিয়ে গেছে। তুই আছিস, এটাই আমার সম্পূর্ণতা। আপনি আমাকে এতটা ভালোবাসেন? হ্যাঁ, এতটাই ভালোবাসি যে এটার পরিমাপ শুরু করলেও তুই কোনোদিন শেষ করতে পারবি না। হাঁপিয়ে উঠবি আমার ভালোবাসার দীর্ঘতা খুঁজতে গিয়ে। রুদ্র। বাকিটা শুনতে চাই না। কেন? স্বামী হই রে, ভাই শব্দটা ভালো লাগে না। এখন যদি এই বাসর রাতে তোকে আমি বলি হিয়া বোন আমার, তখন তোর বাসরে ফিলটা আসবে। হিয়া হাসলো। রুদ্র হিয়াকে ছেড়ে দিয়ে বলে, চল আমার সাথে। কোথায়? আজকের বাসরটা স্পেশাল করতে। বলি হিয়ার হাত ধরে নিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনিতে থাই গ্লাস লাগানো আছে। অনেক বড় ব্যালকনি। যেখানে আছে থাক। এই থাক জুড়ে আছে উপন্যাসের বই। হিয়া অবাকের সাথে তাকালো। রুদ্র মৃদু হেসে বলে, আমার বাসরে উপহার কেমন লাগলো তোর কাছে? অনেক 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 ভালো। আমি এই উপহার পেয়ে খুব খুশি। আমার হিয়া পাখি তার উপন্যাসের মতো থাকবে, আর আমি তার উপর। হিয়া পাখি কিন্তু তার নষ্ট পুরুষে মত্ত, এটাও কিন্তু জানা উচিত। ঠোঁট কামড়ে হাসলো রুদ্র। হিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। হিয়ার কপালে চুম্বন দিয়ে বলে, তোর জীবনে উপন্যাসে বই দিয়ে ভরিয়ে দিব। তোর স্বপ্নে ঘর বানিয়ে তুলবো আমি। শুধু তুই আমার হাত দুটো আঁকড়ে রাখবি। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কেটে গেল 8 মাস। আজ মায়াকে হাসপাতালে আনা হলো। 2 দিন আগে বীর সারার ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রাখা হলো জাবির। যারাও এখনো ভর্তি আছে হাসপাতালে। তারিখ অনুযায়ী আজকে মায়াকে আনা হলো। ওটির সামনে বসে আছে রাজ, অপেক্ষা করছে মায়ার জন্য। মেহেরাজ ও প্রলয় এখন 1 বছর কয়েক মাসের। দুজনেই টুকটুক করে হাঁটতে পারে, কথা বলে শুধু বাব্বা বাব্বা, মা মা এমন ডাকে। মেহেরাজ একটু পরপর এদিক ওদিক ঘুরে রাজের কাছে এসে বলে। রাজ মেহেরাজকে জড়িয়ে ধরে বলে, মানিক আমার, তোমার মা নতুন বোন আনতে গেছে, এখনই চলে আসবে। মেহেরাজ ঠোঁট নাড়িয়ে বলতে নেয়, হ্যাঁ বাবা, বোন আনতে গেছে মা। তুমি আর প্রলয় খেলা করবে ওর সাথে। হাসলো মেহেরাজ। সাথে প্রলয়। নিজের নাম শুনে মোয়ের কাছ থেকে ছুটে আসে রাজের কাছে। 2 ভাই রাজের 2 হাঁটুতে বসে রাজের সাথে সময় কাটাচ্ছে। পিয়াস মৌকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না ভাবির, তুমি চিন্তা করো না। কখন হবে অপেক্ষা সহ্য হয় না। পিয়াস মৃদু হাসলো। মৌকে আগলে নিল। মৌ ও পিয়াস এখন নিজেদের মতো ব্যবসা করে। মৌয়ের ইচ্ছাতেই পিয়াসের এই ব্যবসায় উদ্যোগ। অপেক্ষার প্রহর শেষে ওটি থেকে বের হলো ডাক্তার। পিছনে নার্স, যার কোলে একটি শিশু। নার্স শিশুকে দেখিয়ে বলে, রাজ। চোখ তুলে তাকাতেই ডাক্তার ভয়তে বলে ওঠে, সুস্থ আছে এবং সবকিছু স্বাভাবিক ছিল। রাজ তার মেয়েকে কোলে নেয়। মাহমুদ সর্দার এগিয়ে আসেন, সাথে মৌ ও পিয়াস। বীর এলো শাহানা পারভিনকে হুইল চেয়ারে নিয়ে। সবাই দেখছে নতুন সদস্যকে। মেহেরাজ হাত উঁচিয়ে বলে, মানে সে দেখবে। মাহমুদ সর্দার রাজের মেয়েকে নিয়ে নিচু হলেন। মেহেরাজ তার ছোট বোনকে দেখছে। রাজ বলে, কেমন লাগছে বোনকে? মেহেরাজ হাত ধরে দেখে। এদিকে প্রলয় বাচ্চাটার পা ধরে। পায়ে নিচে সুরসুরি পেয়ে বাচ্চাটা নড়ে ওঠে। বাম হাত দিয়ে দিল এক থাবা, তাও কিনা প্রলয়ের মুখে। ছোট্ট প্রলয় হাঁ করে দেখে দিল চিৎকার করে কান্না। কারণ রাজের সদ্য জন্ম নেওয়া মেয়ের হাতে ছোট্ট আঙ্গুলটা প্রলয়ের চোখের মনিতে এসে লাগে। আহামরি কিছুই হয়নি, কিন্তু জ্বলছে চোখটা। মৌ এসে প্রলয়কে কোলে নিয়ে আদর করছে, বুঝিয়ে দেয়, এটা তোমার বোন হয়, তোমার খালামণির মেয়ে। পিয়াস বলে, খালামুনি কেন? চাচার মেয়ে। আমারও বোন ওর খালামণি। আমার ভাই ওর চাচা। কি ব্যাপার পিউ বেবি, তুইও কি সর্দারদের ছোঁয়া পেয়ে গেলে? একসাথে থাকতে থাকতে একটু তো ডেমো আসবেই। সবাই হেসে দিল। অবশেষে সবকিছু হাসি খুশি সংসার কাটায় সবাই। তবে বাইরের জগৎ রাজকে সবসময় শান্তিতে থাকতে দেয় না। রাজনীতি জীবনটাই তো এমন। তারপরও
সকল পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। 6 বছর পর মুখে হাত দিয়ে ভাবান্তর হয়ে সুইমিং পুলে বসে আছে মেহেরাজ। এখন তার বয়স 7, কিন্তু ভাব এমন যে সে তার বাপের থেকেও এগিয়ে। রুদ্র এসে মেহেরাজের কাঁধে হাত রেখে বলে। কিরে চেন, যাবি না হাসপাতালে? মেহেরাজ ভাবুক হয়ে বলে। রুদ্র অবাক হয়ে বলে, এমন কেন মনে হলো? আরে যে আসবে সে তোর খেলার সাথী। যেমন পলয়, মেহরুন, জাবির আর সিজুকা তুই একসাথে খেলিস তেমন। কে বলেছে? ওরে মজা করে বলেছে। তুই রেগে যাচ্ছিস কেন? চল, তোর ছোটো মা তোর জন্য অপেক্ষা করছে। তবুও মন খারাপ করে বসে আছে মেহেরাজ। যাবে না হিয়ার অপারেশনে। হিয়া যে কিনা মায়ের মতো আদর করে সময় দিত, সেও একটু পর ব্যস্ত হবে। যেমনটা সিজুকাকে পেয়ে সিয়া ভুলে গেছে প্রলয়কে। সিজুকা হলো সিয়া আর আদ্রির 3 বছরের মেয়ে। মেহিনুর হলো মায়ারাজের মেয়ে। এতদিনে সবার পরিবার সম্পূর্ণ হলেও হিয়ার সম্ভব হয়নি। কনসেপ্ট হতে সমস্যা হয়। রুদ্রের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে হিয়া ভয় না পেয়ে চিকিৎসা করে। অনেক অপেক্ষার পর সে মা হবার খবর পায়। আজ সেই খুশিতে সবাই আনন্দ করছে। এক পাশে রাগ হয়ে আছে মেহেরাজ, যাকে দেখতে না পেয়ে হিয়া ছটফট করছে। যতই সে মা হবার জন্য হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিক, মেহেরাজ তার কলিজার টুকরা। তাকে ভুলবে না সে। নিজে মা হতে পারছিল না বলেই শূন্যতা কাটাতে মেহেরাজকে আগলে নিয়েছিল। আজকে কিভাবে ছাড়ে তাকে? রুদ্র যখন দেখলো এই ছেলে উঠবে না, তখন মেহেরাজকে বগল ধাবা করে নিয়ে গেল। মেহেরাজ চিল্লিয়ে বলে। হাত পা লাফাতে থাকে মেহেরাজ। রুদ্র শুনল না ওর কথা। ঘরের মধ্যে আনলে মায়া ওর চিৎকার শুনে বলে, কিসের ভালোবাসায় ভাগ বসাবে? রাজ এগিয়ে এসে বলে। ভালোবাসার মানে জানিস? মাহমুদ সর্দার কপাল চাপড়ে বলেন। এতদিন ছেলে ছিল, এবার নাতিটাও শুরু হলো। মায়া চোখ রাঙিয়ে বলে, মুখ সামলে কথা বলো মেহেরাজ। নতুন সদস্য আসবে, কোনো খারাপ ব্যবহার যেন না শুনি। নতুন সদস্য আসতে না আসতেই মেহেরাজকে শাসন করে মায়া। কান্না করে বলে। মায়া এখনো চোখ রাঙিয়ে আছে। হিয়া সোফায় বসা অবস্থায় হাত বাড়িয়ে বলে। মেহেরাজ এসে হিয়ার পেটের উপর কান রেখে বলে। রুদ্রের গাল হা হয়ে গেল। মায়া কিছু বলতে নিবে শাহানা পারভিন জানান, বকলেই বাচ্চারা সঠিক পথে আসে না, তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হয়। মায়া শান্ত হয়। এদিকে হিয়ার পেটে থাকা বাচ্চাটা হিয়াকে দিল কিক, যেটা লাগলো সোজা মেহেরাজের কানের গোড়ায়। বেচারা বুঝতে পারলো তার ভালোবাসার দেওয়া ব্যক্তিটি পৃথিবীতে ডাউনলোড হবার আগেই তাকে লাথি মেরেছে। কানের গোড়ায় হাত রেখে বলে। হিয়া এবার কান্না শুরু করে ব্যথায়। সময় হয়ে এসেছে। হিয়াকে ছটফট করতে দেখে মালিনী এগিয়ে এসে হিয়ার হাত মালিশ করে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই রুদ্র হিয়াকে কোলে নিয়ে চলে গেল গাড়িতে। রুদ্র বসার পরেই হিয়ার অন্য পাশে এসে বসে মেহেরাজ। বলে, রুদ্র ধমক দিয়ে বলে, চুপ থাক, আমার বইয়ের পেন উঠেছে এখন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মেহেরাজ রাগে বোম হয়ে কুটি একটা আঙ্গুল দেখিয়ে বলে। রুদ্র নিজের কপালে চাপড় মেরে হিয়াকে সামলায়। মেহেরাজ হিয়ার বাম হাত ধরে আছে। হিয়া কাতরাতে থাকে। এবার মেহেরাজ একটু ভয় পায়, তাই চুপ করে রুদ্রকে ফলো করে হিয়ার সেবা করছে। অবশেষে হিয়ার ফুটফুটে কন্যা সন্তান হলো, যাকে নিয়ে মাতামাতি করছে পুরো পরিবার। যারা তো জাবিরকে ডেকে বলে। মেহেরাজ আরো রেগে গেল। এই জাবিরকে দু চোখকে সহ্য করতে পারে না মেহেরাজ। রাগে ওর নাম দিয়েছে জাবির মাস্তান। বুকে হাত গুজে অন্যদিকে মুখ ফুলে আছে। মেহেরাজের ভাষ্য মতে সে অনেক কষ্ট করেছে এই বাচ্চাটার জন্য। তাহলে তাকে না দেখিয়ে কেন জাবিরকে দেখাবে? মাহমুদ সর্দার যখন রুদ্রের বাচ্চাটাকে কোলে নিয়ে সামনের দিকে তাকায়, তখনই চোখ যায় মেহেরাজের দিকে। মাহমুদ সর্দার যখন রুদ্রের বাচ্চাটাকে কোলে নিয়ে সামনের দিকে তাকায়, তখনই চোখ যায় মেহেরাজের দিকে। মেহেরাজকে ফুঁসতে দেখে মৃদু হেসে এগিয়ে গেলেন। বাচ্চাটাকে দেখিয়ে বলেন, নতুন সদস্য এসেছে। মেহেরাজ রাগ রাগ চোখে দেখছে। বাচ্চাটাকে মেহেরাজের কোলে দিলে বাচ্চাটার গায়ের উপর থেকে পাতলা কাপড় সরে যায়। ফলস্বরূপ হিয়া ও রুদ্রের বাচ্চাটা ন্যাংটা হয়ে গেল। মেহেরাজ এটা দেখে চোখ বড় বড় করে বলল। রুদ্র দ্রুত এগিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, ওইদিকে তোমার চোখ যায় হতচ্ছাড়া। রাজ এসে মেহেরাজকে বলে। এসব পচা কথা বলতে নেই বাবা। মেহেরাজ সহজ সরল মনে বলেছিল, এরা অন্যদিকে নিয়ে নিল। মেহেরাজ এসে মায়ের হাত ধরে টানতে থাকে আর বলে। মায়া জিজ্ঞাসা করে, কোথায়? রুদ্র চোখ বড় বড় করে বলে, ব্রো, এটা কি তোমার ছেলে? মাহমুদ সর্দার ভ্রু নাচিয়ে বলেন, কোনো সন্দেহ আছে? বাবার কার্বন কপি এটা। বাবার কার্বন কপি না,
তার থেকেও এগিয়ে। প্রলয় এসে মেহেরাজকে শান্ত করে। বাচ্চারা সবাই মিলে খেলছে এখন। রুদ্র হিয়ার কাছে গেল। সবাই মিলে আনন্দ করছে। রুদ্র হিয়ার মেয়ের নাম হিয়াদ্রি। ওর জন্মের পর থেকে মেহেরাজ একটু রেগে রেগেই থাকে। ছেলেটা আগে ফুপুর ভালোবাসা পেত, এখন কম পায়। মাঝে মাঝে হিয়াদ্রির গায়ে চিমটি দিয়ে হিয়াদ্রিকে কাঁদিয়ে দিত সে। পরে মায়ের থেকে পেত কানমলা। এভাবেই কাটল 2টি বছর। মেহেরাজ রাগ করে হিয়াদ্রিকে লেংটি ইঁদুর বলে ডাকে। আসলে জন্মের সময় সে দেখতেও ঠিক তেমনই ছিল। সাদা ধবধবে আর গা টিপলেই রক্ত জমাট হয়ে লাল। যেহেতু হিয়াদ্রিকে ন্যাংটা দেখেছে, তাই ওর জন্য লেংটি ইঁদুর বেস্ট বলে দাবি করে মেহেরাজ। আজকে সর্দার বাড়ির 2 বড় পুত্রের সুন্নতে খাতনা। মেহেরাজ নিজের জন্য অনুষ্ঠান হতে দেখে খুশিতে আত্মহারা। সারা বাড়িতে লুঙ্গি পরে নাচ শুরু করেছে। হলরুম জুড়ে বাজছে লুঙ্গি ড্যান্স গান। লুঙ্গি পরে নাচ করে মেহেরাজ। এদিকে লুঙ্গি পরে চুপচাপ বসে আছে প্রলয়। দুশ্চিন্তা তার মাথায়। সুন্নতে খাতনা মানে কি এটা খুব ভালো করেই শুনেছে। পিয়াস কোনো কিছুই লুকায়নি, কিন্তু রাজ লুকিয়েছে মেহেরাজের থেকে। কারণ মেহেরাজ একদিন কঠোর হয়ে জানিয়েই দিয়েছে। তারপর আর কি প্ল্যান কষেছে রাজ। কিন্তু প্রলয়কে চিন্তিত দেখে মেহেরাজ জিজ্ঞাসা করে। মেহেরাজের ভ্রু কুঁচকে গেল। স্পষ্ট জানতে চাইলে জাবির এসে শয়তানি করে জানায় বলেই হাসি। মেহেরাজ শোনা মাত্রই বোম হয়ে দিল চিৎকার। এরপর আর কি সারা বাড়ি জুড়ে একদিকে রাজ, একদিকে রুদ্র, আরেকদিকে পিয়াস ছুটছে মেহেরাজের পিছনে। মেহেরাজ তো বাড়ির সামনের বাগানে যেদিকে পারছে দৌড়। ধরা যেত যদি এক সোজা দাঁড়াতো। ছেলেটা হয়েছে অতিরিক্ত বুদ্ধিমান। এদিক ওদিক দৌড়ানোর কারণেই ধরা সম্ভব না। অনেক কষ্টে মেহেরাজকে ধরল রাজ। আমি তো বাপ হই, এত সহজ আমার সাথে যেতা? বলে। মেহেরাজ নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলে। চুপ, তোর বয়সে আমি এত বাদর ছিলাম না। কান্না করে দিল মেহেরাজ। অনেক কষ্টে মায়া এসে সামলালো। যখন হাকিম আসে, দুজনের সামনে 2 ভাই ভয়ে কান্না শুরু করে। মেহেরাজ ও প্রলয়ের কান্না দেখে হিয়াদ্রি ছুটে এসে অবাক হয়ে দেখছে। মেয়েটার বয়স 2 বছর, কিছুই বুঝে না সে। কিন্তু এই পরিস্থিতিতে মেহেরাজের মনে হলো তার নেংটি ইঁদুর সব বুঝে। চিৎকার করে বলে। হিয়াদ্রি পলক না নামিয়ে দেখছে এদিকে। মেহেরাজ ক্ষেপে বলেই যেই তেরে আসতে নেবে, রুদ্র দ্রুত এসে হিয়াদ্রিকে কোলে নিয়ে বলে। পুচকে ছেলে তো নয়, যেন এক জল্লাদ। অবশেষে প্রলয় ও মেহেরাজের অনুষ্ঠান শেষ হলো। 2 ভাই এখন ঘুমে আচ্ছন্ন। যে কান্না করেছে এখন ঘুম না হয়ে উপায় নেই। রাজ ঘরে আসলে মায়াকে ব্যালকনিতে দেখতে পায়। পিছন থেকে মায়াকে জড়িয়ে ধরে বলে। কি ভাবছো মায়াবতী? আমাদের বয়স এবার আরও বেড়ে গেল। লাগামহীন মন্ত্রী মশাইয়ের কিনা একটা বাদর মার্কা ছেলে হলো। এত দুষ্টু আর ছটফটে, বাব্বা। ছেলেটা আমার মতো ছটফটে হলেও মেয়েটা কিন্তু তোমার মতোই রাগী। এই সময়ই কেমন রাগ দেখায়। অন্তত বুদ্ধিমতী আছে। মেহেরাজ কি ক্যারিয়ারে কিছু করতে পারবে? বই ঠিক মতো ধরে না। সময় ওদেরকে ঠিক ভালো স্থানে পৌঁছে দেবে। ওদের নিয়ে ভেবো না, এখন মুহূর্ত আমাদের। বলেই মায়ের গলায় চুমু দেয় রাজ। মায়াকে কোলে নিয়ে চলে গেল বাথটাবের কাছে। মায়া বলে, আজকেও এনি টাইম ফর ইউ অ্যান্ড মি। শুরু হলো মায়া রাজের বাথরুম বিলাস। বাকিটা হয়ে থাকবে ইতিহাস। সকালবেলা রুবি ও তাজ এলো একসাথে। দুজনেই শিবচরে থাকে। তাজ ছবি আঁকায় পারদর্শী, তাই সে আর্টের শিক্ষক। রুবি মায়ার শিবচরে শোরুম দেখে। দুজনেই কাল আসতে পারেনি ব্যস্ততার কারণে, তাই আজকে এলো। পারিবারিক হোক বা প্রণয় সম্পর্ক দ্বারা বিয়ে তাদের হয়েছে, একসাথে সুখে আছে। পরিবারের সবাই মিলে আনন্দ করছে একসাথে। এর মধ্যেই তারেক জানালো, আরশাদের ছেলে এসেছে দেশে। শুনলাম ওর বাবার জায়গায় নিজেকে দাঁড় করাতে চায়। রাজ মৃদু হেসে ভাবছে মেহিনুরের জন্মের আগের দিনের কথা। মায়াকে ঘুম পাড়িয়ে সে চলে যায় বাহিরে। বীরের গোডাউনে এসে দেখে তার লোক আরশাদকে ধরে বেঁধে রেখেছে। ওখানেই গুলি করে শেষ করে দিল আরশাদের চ্যাপ্টার। মনে করে তারেকের দিকে চেয়ে বলে, বাবার স্থানে ছেলে আসতেই পারে, কিন্তু স্যার ও অনেক বেশি শক্তিশালী। ওর বড় একটা গ্যাং আছে। বীর এগিয়ে এসে বলে, আমার থেকেও বড়? আমেরিকায় থেকে পাওয়ারফুল হয়েছে। সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে জানালাম। রাজ হালকা নিঃশ্বাস ছেড়ে জানায়, রাজনীতির মাঠে থাকলে ক্ষমতা মজবুত রাখতেই হয়।
আমার ক্ষমতা যেমন আছে, বিরোধী দলের ক্ষমতাও থাকবে। এমনকি বিরোধী দলকে হামলা করার প্রবণ চেষ্টা। বিশেষ দ্রষ্টব্য, মায়াবতীর ইচ্ছা শব্দটা শুনতে যতটা সহজ, ইচ্ছা পূরণ হওয়া ততটা কঠিন। কারণ আমাদের ইচ্ছা কখনো নির্দিষ্ট একটা থাকে না, ইচ্ছা থাকে একাধিক। মন্ত্রী মশাইয়ের মায়াবতীর ইচ্ছা ঠিক তেমনই। বাবাকে শিক্ষা দিতে গিয়ে জীবনের প্রত্যেকটা পদে এক এক জালিমের সম্মুখীন হতে হয়। তাদেরকে শেষ করে আবার আলাদা ইচ্ছা মায়ায় জন্মেছে নতুন রূপে। এখন মায়াবতীর ইচ্ছা তার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা। এটা তার জন্য খুব কঠিন। রাজ একজন মন্ত্রী, তার শত্রুর অভাব নেই। একের পর এক শত্রুর আগমন হবে, কিন্তু তারপরও মায়াবতীর ইচ্ছা পূরণ হবে। গল্প থেমে যায়, কিন্তু জীবন চলে মৃত্যু অবধি। হয়তো এরপরেও মায়ারাজের জীবনে নতুন শত্রুর আগমন হবে, হয়তো হয়েছে আজ থেকে। সবকিছু মোকাবেলা করে দিন শেষে একটু বাথরুম বিলাসে নিজেদের প্রশান্তি দেবে রাজ ও তার মায়াবতী। যত যাই হোক, বাথরুম বিলাস থামবে না। এটা শাহমের রাজের আরামদায়ক স্থান। মায়ার অবর্তমানে একা একা বাথটাবে থেকে সময় কাটাতো সে, দুশ্চিন্তা দূর হতো। এখন দুজনে মিলে এটাকেই মন্ত্রী শাহমের রাজের কাছে বাথরুম বিলাস নামে পরিচিত। জীবন যেমনই কাটুক, মন্ত্রী মশাই তার মায়াবতীকে নিজের পক্ষে আগলে রাখবে। আর মন্ত্রী মশাই সবসময় মায়াবতীকে বলবে, এই মায়াবতী, আমার পক্ষে তোমাকে স্বাগতম।